শিবার কথা মনে আছে আপনাদের, যাকে তার আপন মানুষেরা ধোঁকা দিয়ে তার পুরো জীবনটাই পাল্টে দিয়েছিল। এরপর সে নতুন রূপে আবারও ফিরে আসে প্রতিশোধ নিতে। গুনা সিরিজের এই গল্পটাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সবার প্রতি খুবই কৃতজ্ঞ। গল্পের শেষ পার্টের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাই আজ আমি আপনাদের জন্য এই সিরিজের শেষ পার্ট নিয়ে হাজির হয়েছি। আগের পার্টগুলো যারা দেখেননি তাদের জন্য প্রথমেই সংক্ষেপে গল্পের কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করছি, তবে পুরো গল্পটা বোঝার জন্য আগের পার্টগুলো দেখে আসার অনুরোধ থাকল। মধ্যবিত্ত পরিবারের নম্র, ভদ্র এবং অতি সাধারণ ছেলে শিবা। একটা সময় তার প্রাণপ্রিয় বন্ধুরা এবং তার ভালোবাসার মানুষ মিলে তাকে ধোঁকা দেয়। নিজেরা ব্যাংক ডাকাতি এবং খুন করে তার দোষে শিবাকে জেলে পাঠিয়ে দেয়। সেখানে অনেক অত্যাচার ভোগ করতে হয় শিবাকে। তবে একটা পর্যায়ে ভাও নামের এক গ্যাংস্টার তার পাশে এসে দাঁড়ায়। তাকে তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য একটু একটু করে তৈরি করতে থাকে। সবশেষে শিবা প্লাস্টিক সার্জারি করে নতুন চেহারা, নতুন পরিচয়ে অভিমন্যু নামে তার বন্ধুরূপী শত্রুদের কাছে ফিরে এসে দেখে তার ভালোবাসার মানুষ তারা তারই বেস্ট ফ্রেন্ড জেকেকে বিয়ে করে সুখে সংসার করছে। তখন অভি ধীরে ধীরে তাদের বিশ্বাস অর্জন করে নিজের প্রতিশোধের প্রস্তুতি নিতে শুরু করে। এরই মাঝে তারার বোন দিব্যা অভিকে ভালোবেসে ফেলে। অভি তখন তারাকে শায়েস্তা করার জন্য দিব্যাকে টার্গেট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু দিব্যার সরলতা আর বিশ্বাস অভিকে তার সিদ্ধান্তে অটল থাকতে দেয় না। এসবের মাঝেই তারা আবারও নতুন করে অভিকে ভালোবাসতে শুরু করে, কিন্তু অভির আসল পরিচয় তখনও কেউ জানত না। ভালোবাসার এই টানাপোড়েনের শেষ পরিণতি কী হতে চলেছে? অভি কি পারবে তার প্রতিশোধ নিতে, নাকি আবারও শত্রুদের কাছে হার মানতে হবে তাকে? এই সবই জানব আজকের গল্পে। তো চলুন দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। প্রকাশ যেহেতু মাইকেলের বাড়িতেই মারা গেছে, তাই বিষয়টা জানাজানি হলে তাদেরই বিপদ হবে। এই কারণেই সে কাউকে না জানিয়ে প্রকাশের শেষকৃত্যের ব্যবস্থা করে। তবে অভির সাথে যেহেতু প্রকাশের খুব ভালো সম্পর্ক ছিল, তাই শুধুমাত্র তাকে এই বিষয়টা জানানো হয়। খবরটা পেয়েই অভি রানাকে নিয়ে সেখানে পৌঁছে যায়। প্রথমে বাবা, তারপর ছেলে, দুজনের মৃত্যুই মাইকেলের কারণে। এটা অভি একদমই মেনে নিতে পারে না। সে রাগের মাথায় মাইকেলকে প্রচণ্ড মারধর করে। মাইকেল কিছুই বলতে পারে না, কারণ ভুলটা তো তারই ছিল। একটা পর্যায়ে অবস্থা বেগতিক দেখে তৌফিক গিয়ে অভিকে আটকায় আর মাইকেলকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর অভি গিয়ে প্রকাশের চিতায় আগুন দেয় আর তাকে প্রমিস করে যে সে অন্যান্য বাকিদেরকে শাস্তি দেবে। এদিকে তারা অফিসে গিয়ে ডকুমেন্ট চেক করলে জানতে পারে জেকে তার সব প্রপার্টি বন্ধক রেখে দিয়েছে, এমনকি কার্তিকের পড়াশোনার জন্য রাখা ফান্ডও ছাড়েনি। এসব দেখে তারা ভীষণ রেগে যায়। রাগের মাথায় সে স্টাফকে চাকরি থেকে তাড়িয়ে দেয়, যে কিনা জেকেকে তার এইসব কাজে সাহায্য করেছে। সেই সাথে তাকে ওয়ার্নিং দেয় যে তারা বিষয়গুলো জেনে গেছে, এটা যেন জেকের কান পর্যন্ত না পৌঁছায়। লোকটা তার কথা মেনে নিয়ে চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। সেদিন সন্ধ্যায় তারা অভির সাথে দেখা করতে গেলে অভি তাকে দেখে একটু অবাক হয়। তারা তাকে বলে, আমি শহরে আর থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। তোমাকে একটা কথা জানাতে এসেছি। হয়তো আমি ছলনাময়ী, কিন্তু শিবার সাথে আমি কখনোই ছলনা করিনি। মন থেকে ভালোবেসেছি, আজও বাসি। কিন্তু আজ একটা কথা না বলে পারছি না, আমি ধীরে ধীরে তোমাকেও ভালোবাসতে শুরু করেছি। তার কথা শুনে অভি ইমোশনাল হয়ে যায়। সে তারাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্য কয়েকদিন অপেক্ষা করতে পারবে? তারা বলে, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো, কিন্তু এই শহরে নয়। আমি এই শহরটাকে প্রচণ্ড ঘৃণা করি। তুমি সাথে থাকলে আমি ভালো থাকি, কিন্তু তুমি ছাড়া একটা মুহূর্ত এখানে থাকতে পারি না। এতটুকু বলেই সে বের হয়ে যায়। তখন অভি মনে মনে বলতে থাকে, যতক্ষণ না পালাতে পারো ততক্ষণ পালাতে থাকো, কিন্তু তোমার অতীত তোমার পেছনে কখনোই ছাড়বে না। অনেক মানুষের জীবন নষ্ট করেছো তুমি, এবার তোমার পালা। তখন বোঝা যায় অভি আসলে তারার কথা ইমোশনাল হয়নি, বরং তাকে ইমোশনাল করার চেষ্টা করছিল। পরদিন মাইকেল তারার বাবাকে মাঝ রাস্তায় দেখে ধাওয়া করতে শুরু করে। তখন লোকটা তার হাত থেকে বাঁচার জন্য একটা ঝোপের ভেতর লুকিয়ে পড়ে। মাইকেলের জন্য হন্যে হয়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পায় না। এরই মাঝে তারাকে গাড়ি নিয়ে আসতে দেখে মাইকেলরা আড়ালে লুকিয়ে যায়, আর তারার বাবা সেই সুযোগে নিজেকে আহত করে মেয়ের গাড়ির সামনে গিয়ে পড়ে। তাকে দেখে তারা খুব ভয় পেয়ে যায়। তখন তার বাবা তাকে জানায় তার উপর গুন্ডারা অ্যাটাক করছে। তারা তাকে মারতে চায়। লোকটার মাথা ফেটে রক্ত পড়ছিল। সেটা দেখে তারা দ্রুত তাকে বাড়িতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট শুরু করে। এদিকে অভি চায় দিব্যার সাথে দেখা করতে। তাকে দেখে দিব্যা একটু অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এখানে কি মনে করে? অভি বলে, আমি তোমাকে মিথ্যা বলবো না, আমি এখানে তারার জন্য এসেছি। তারা তোমাকে অনেক মিস করে, ওর এখন তোমাকে খুব প্রয়োজন। কথাটা শুনে দিব্যা অনেক ইমোশনাল হয়ে পড়ে।
মেয়েটাকে কষ্ট দিতে অভির খুব খারাপ লাগছিল, তাই সে দিব্যার কাছে ক্ষমা চায় এবং তাকে প্রমিস করে যে এরপর থেকে অভি কখনোই তাকে কোনো মিথ্যা বলবে না। তো তার অনুরোধে দিব্যা ফাইনালি তার বাড়িতে ফিরে আসে। তাকে দেখে তারা এবং তারার বাবা ভীষণ খুশি হয়, কিন্তু সেই খুশিটা বেশিক্ষণ টেকে না। হঠাৎ একটা অজানা নম্বর থেকে কল আসে তারার ফোনে। কলটা রিসিভ করা মাত্রই তারার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ফোনের ওপাশে থাকা লোকটা জানায় সে কার্তিকের কিডন্যাপ করেছে। তারা সেটা শুনে খুব ভয় পেয়ে যায়। এরপর লোকটা তাকে জানায় কিছুক্ষণ পর তার ফোনেও একটা কল আসবে এবং তাকে জানিয়ে দেওয়া হবে তাদেরকে কোথায় আসতে হবে এবং কি করতে হবে। এতটুকু বলেই লোকটা কল কেটে দেয়। এদিকে আমরা দেখতে পাই কার্তিক ভাউয়ের সাথে খেলাধুলায় মগ্ন। তার মানে ভাউই তাকে কিডন্যাপ করেছে, তবে তাকে কোনো টর্চার না করে বরং তার সাথে বন্ধুসুলভ আচরণ করে খেলাধুলা করে সময় কাটাচ্ছে। কিন্তু ভাউ হঠাৎ এমন কাজ কেন করল, এর উত্তর আমরা পরবর্তীতে জানতে। এরই মাঝে জেকে কার্তিকের কিডন্যাপিংয়ের খবরটা পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসে। তার সাথে অভি আর মাইকেলও ছিল। তারা বেহাল অবস্থায় দেখে জেকে তাকে আশ্বস্ত করে যে সে যেভাবেই হোক কার্তিককে উদ্ধার করে নিয়ে আসবে, আর তার জন্য তাকে যা করতে হয় সবকিছু সে করবে। এসব বলতে বলতেই হঠাৎ তারার ফোনে কিডন্যাপারের কল আসে। জেকে ফোনটা রিসিভ করলে লোকটা তাকে একটা অ্যাড্রেস বলে দেয় আর সেখানে তাকে একা যেতে বলে। মাইকেল তখন তার সাথে যাওয়ার জন্য জিদ ধরে, কিন্তু জেকে রাজি হয় না, কারণ কিডন্যাপার বলছিল তার সাথে অন্য কেউ থাকলে কার্তিকের ক্ষতি করবে। তাই সে একটা মুহূর্ত দেরি না করে ওই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর মাইকেল চলে যায় তার সোর্সের মাধ্যমে কিডন্যাপারের খোঁজ বের করার জন্য। তারা তখন ভীষণ ভেঙে পড়ে, তাই অভি পার্সোনালি গিয়ে তাকে সান্ত্বনা দেয়, আর সেটা তারার বাবা আড়াল থেকে দেখে ফেলে। লোকটা তো ভীষণ চালাক, তাই সে দেখেই বুঝে যায় অভি আর তারার মধ্যে কিছু একটা চলছে। ততক্ষণে যে কেউ ওই লোকেশনে পৌঁছে যায়। সেখানে অনেকগুলো গুন্ডা টাইপের লোক তাকে অনেক মারধর করে। এরপর তাকে অন্য একটা লোকেশনে নিয়ে গিয়ে তাদের দেওয়া কাজটা শেষ করে আসতে বলে। সাথে হুমকি দেয় যে কোনো রকম চালাকি করলে শুধু কার্তিকই নয়, তারও ক্ষতি হবে। জেকে তখন তাদের কথা মতো ট্যাক্সিতে উঠে চলে যায় সেই লোকেশনে, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। সে চিৎকার করে কার্তিক এবং কিডন্যাপারদেরকে ডাকতে থাকে, কিন্তু কোনো রেসপন্স পায় না। এমন সময় হঠাৎ একটা ফোনের রিংটোন বাজতে শুনে জেকে ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে যায়। তখন দেখা যায় সেখানে তার জন্য একটা ফোন রাখা আছে। তো জেকে ফোনটা রিসিভ করেই বলতে শুরু করে, তোমরা এসব কেন করছো? আমার ছেলেকে ছেড়ে দাও, তোমাদের কি লাগবে বলো? আমার বাড়ি গাড়ি ব্যবসা সব কিছু নিয়ে নাও, কিন্তু কার্তিককে ছেড়ে দাও। এই কলটা করেছিল ভাউ নিজেই। সে জেকেকে বলে, তোমার কাছে তো কিছুই নেই, সবকিছু তো শেষ করে ফেলেছ, এখন তো তুমি কাঙাল। এই কথা শুনে জেকে ভীষণ অবাক হয়, কারণ এটা সে তার গোপন এজেন্ট ছাড়া কেউ জানে না। তো এরপর ভাউ তাকে আরও একটা কাজ করতে বলে, আর এই কাজটা করলেই সে কার্তিককে ছেড়ে দেবে। কাজটা এমন ছিল যেটা শুনে জেকে ভয় পেয়ে যায়। সে ভাউকে রিকোয়েস্ট করতে থাকে তাকে দিয়ে এমন কিছু না করানোর জন্য, কিন্তু ভাউ তার কথায় পাত্তা না দিয়ে উল্টো তাকে সতর্ক করে দেয় যে আধা ঘন্টার মধ্যে কাজটা শেষ না করলে কার্তিক আর থাকবে না। এটা শুনে জেকে ভীষণ টেনশনে পড়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না এখন সে কি করবে। এরই মাঝে হঠাৎ অভি সেখানে পৌঁছে যায়। তাকে দেখে জেকে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? অভি বলে, আমার খুব টেনশন হচ্ছে, তাই তোমাকে ফলো করতে করতে এখানে এসেছি। এরপর সে কিডন্যাপারদের ডিমান্ড জিজ্ঞেস করলে জেকে তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে অভি নিজেও বেশ টেনশনে পড়ে যায়, কিন্তু কাজটা না করলে তো কার্তিকের ক্ষতি হবে। তাই সে বুঝিয়ে শুনিয়ে জেকেকে কাজটা করতে রাজি করিয়ে ফেলে। জেকের কাছেও কোনো অপশন ছিল না, কারণ তার কাছে এই মুহূর্তে কার্তিকের থেকে বেশি আর কোনো কিছু ইম্পর্টেন্ট না। সেখানে জেকের জন্য একটা প্যাকেটে একটা পিস্তল রাখা ছিল। জেকে ওই পিস্তলটা নিয়ে ভাউয়ের বলা লোকেশনে রওনা হয়। এরপর অভি কাউকে ফোন করে লোকেশনে আসতে বলে, তবে লোকটাকে তা আমরা একটু পরেই জানতে পারবো। তো জেকে সেখানে গিয়ে দেখে একটা মাঝবয়সী লোক সেখানে তার জন্য অপেক্ষা করছে। লোকটা তাকে দেখা মাত্রই জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কে আর আমাকে এখানে কেন ডেকেছ? জেকে তার কথা শুনে একটু অবাক হয়, কারণ সে তো কাউকে ডাকেনি। তখন বোঝা যায় ওই লোকটাকে জেকে না বরং অভি এইমাত্র ফোন করে ডেকেছে। তো জেকেকে সেখানে পাঠানো হয়েছিল ওই লোকটাকে মারার জন্য, তাই সে ভয়ে ভয়ে লোকটার দিকে গান পয়েন্ট করে। কিন্তু সে গুলি চালানোর আগেই হঠাৎ করে অন্য কারোর গুলিতে লোকটা মারা যায়। এতে জেকে ঘাবড়ে গিয়ে আশেপাশে তাকায়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। সে কিছু বুঝে ওঠার আগেই সেখানে পুলিশ এসে তাকে ওই ব্যক্তির খুনের অপরাধে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর অভি আড়াল থেকে সেগুলো দেখতে থাকে। তার মানে কার্তিকের কিডন্যাপিং থেকে শুরু করে এই সব কিছুই অভি আর ভাউয়ের প্ল্যানিং ছিল, যাতে জেকেকে ফাঁসানো যায়। জেকে তখন চিৎকার করে বলতে থাকে, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। কিন্তু পুলিশ তার একটা কথাও শোনে না। থানায় নিয়ে যাওয়ার পর সে ইন্সপেক্টরকে হুমকি দেওয়ার চেষ্টা করে। তাকে বলে, তোমরা অনেক বড় ভুল করছো, তোমরা জানো না আমি কে,
আমার কিন্তু অনেক উপর মহল পর্যন্ত জানাশোনা আছে, তোমরা কিন্তু বিপদে পড়বে। কথা শুনে ইন্সপেক্টর রাগের মাথায় তার গালে কষে একটা চর বসিয়ে দেয়। তখন বেচারা জেকে সব হিরোগিরি জানালা দিয়ে পালিয়ে যায়। এরপর ইন্সপেক্টর তাকে বলে, সব প্রমাণ তোমার বিরুদ্ধে, তোমার হাতে থাকা পিস্তলের গুলিতেই লোকটা মারা গেছে। তাছাড়া আমাদের কাছে সেখানকার সিসিটিভি ফুটেজও আছে, এখনও বলবে তুমি তাকে মারোনি? সেসব দেখে জেকে একেবারেই নির্বাক হয়ে যায়। তখন ইন্সপেক্টর তার মুখ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য তাকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। এমন ভয়ঙ্কর অত্যাচার সহ্য করতে হয় তাকে, যা সে কখনো কল্পনাও করেনি। বেশ কিছুক্ষণ পর তারা আর মাইকেল তার সাথে জেলে দেখা করতে আসে। ততক্ষণে পুলিশ তার অবস্থা নাজেহাল করে ফেলেছে। তো জেকে তাদেরকে বলে, আমি যা করেছি কার্তিকের জন্য করেছি, 2-3 ঘন্টার মধ্যেই ও বাড়িতে ফিরে আসবে, তবে ওকে জানাবে না যে আমি জেলে আছি। তখন মাইকেলরা তাকে একটা কথাই জিজ্ঞেস করে যে সেই খুনটা আসলেই করেছে কিনা, নাকি তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু জেকে তাদের কথার কোনো উত্তর দেয় না, শুধু বলে আমার জন্য উকিলের ব্যবস্থা করো। তাই মাইকেলরা চুপচাপ সেখান থেকে বাড়িতে ফিরে আসে। তার কিছুক্ষণের মধ্যেই অভি কার্তিককে নিয়ে চলে আসে তারার কাছে। কার্তিককে দেখে যেন তারা আবার নতুন করে জীবন ফিরে পায়। তাকে ফিরে আনার জন্য তারা অভিকে মন থেকে ধন্যবাদ জানায়। তখন অভি তাকে বলে কার্তিকের কিডন্যাপিং জেকে করিয়েছিল। এটা শুনে তারা হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না জেকে কেন হঠাৎ করে এসব করবে। তখন অভি বলে, ও কার্তিকের মাধ্যমে তোমাকে কন্ট্রোল করতে চেয়েছিল, সেই সাথে আমাকে এই কিডন্যাপিংয়ের কেসে ফাঁসাতে চেয়েছিল, যাতে আমি তোমার কোনো সাহায্য করতে না পারি। কথা শুনে তারা ভীষণ ঘাবড়ে যায়। তখন তার ভয়টা আরও বাড়িয়ে দেওয়ার জন্য অভি তাকে বলে, যতদিন জেকে মুক্ত থাকবে ততদিন কার্তিকের উপর বিপদ আপদ আসতে থাকবে, তাই এখন তোমাকেই কিছু করতে হবে। যদিও অভির কথায় কোনো সত্যতা ছিল না, কিন্তু তার কথা বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ তারার কাছে ছিল। সে জানত জেকে নিজের স্বার্থ উদ্ধারের জন্য যে কোনো লিমিট ক্রস করতে পারে, তাই সে ব্যাপারটা নিয়ে বেশ ঘাবড়ে যায়। সে রাতে তারা আর দিব্যা বসে কথা বলছিল। সেখানে দিব্যা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা দিদি, তুমি কখনো তোমার অতীতের কথা আমাকে বলো না কেন? যখনই জিজ্ঞেস করি তখনই অ্যাভয়েড করো। তারা বলে, তোমার এসব না জানাই ভালো, যদি তুমি আমার অতীত জেনে যাও তাহলে আমাকে ঘৃণা করতে শুরু করবে। কিন্তু দিব্যা তার কথা মানতে চায় না, কারণ সে তার বোনকে অনেক ভালোবাসে। তাছাড়া তারাও তাকে ভীষণ ভালোবাসে, তাই ঘৃণা করার তো প্রশ্নই উঠছে না। তবে তারা বলে, আমার অতীতটা ভয়ঙ্কর অন্ধকারে ঘেরা, তুমি আমার জীবনের আলোটাই দেখেছ, অন্ধকারটা দেখনি, তাই এমন ভাবছ। দিব্যা তখন আর কথা বাড়ায় না। এরপর তারা হঠাৎ করে তাকে বলে, তোমার এটা জেনে রাখা উচিত যে অভি তোমাকে ভালোবাসে না। সেটা শুনে দিব্যা বলে, আমি জানি ও এখন ওর প্রাক্তনকেই ভালোবাসে, কিন্তু আমার বিশ্বাস একদিন ও আমাকে অবশ্যই ভালোবাসবে আর আমার কাছে ঠিক ফিরে আসবে। তার কথা শুনে তারার মন খারাপ হয়ে যায়। সে দিব্যাকে বলে, আমি ওর প্রাক্তনের কথা বলছি না, বর্তমানেও সে অন্য কাউকে ভালোবাসে, তবে সেটা সে যে নিজেই তা দিব্যাকে জানায় না। তো দিব্যা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? নাকি তুমি অভিকে আমার থেকে দূরে রাখার জন্য এমন কথা বলছো? তারা বলে, আমি তোমার ভালো চাই তাই এসব বলছি। কিন্তু তার কথাটা দিব্যা মানতে পারে না। সে বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যায়। পরদিন অভি গোপনে তারার কাছে গিয়ে বলে, কালকে থেকে কোর্টের হেয়ারিং শুরু হচ্ছে, তুমি জানো তোমাকে কি করতে হবে। তারা তার কথার মানে বুঝে যায়। অভি মূলত তাকে জেকের বিরুদ্ধে সাক্ষী দিতে বলছে, কিন্তু মিথ্যা সাক্ষী দিতে তারার খুব ভয় লাগে। তাই তার ভয় দূর করার জন্য অভি তাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে, আর তারার বাবা তখন আড়াল থেকে সেটার ছবি তুলে নেয়। এরপর অভি তারাকে কার্তিকের নামে ইমোশনাল ব্ল্যাকমেল করে, জেকের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। অভি সেখান থেকে চলে যাওয়ার পর তারার বাবা গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে অভি তার সাথে ছলনা করছে, তাকে নিজের ভালোবাসার জালে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু তারা তার কথা একদমই মানতে চায় না। তখন তার বাবা বলে, আমি তোমার বাবা, কেউ তোমাকে ধোঁকা দিক সেটা আমি মানতে পারবো না, তবে তুমি চিন্তা করো না, তোমার এই রহস্য আমার কাছে সবসময় গোপন থাকবে। এতটুকু বলেই লোকটা সেখান থেকে চলে যায়। পরদিন জেকের কেসের প্রথম হেয়ারিং শুরু হয়। সেখানে তারাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়। অভির তখন খুব নার্ভাস লাগছিল, যদি তারা কোনোভাবে তার ডিসিশন পাল্টে দেয় তাহলে তো তার সব প্ল্যান ফেল হয়ে যাবে। অভির চোখের সামনে তখন পুরনো স্মৃতিগুলোই ভাসছিল, কিভাবে তারা মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলে পাঠিয়েছিল। এবারও তার বিপরীত কিছু হয় না। তারা কোর্টে জানায় সেদিন কার্তিক কিডন্যাপ হওয়ার পর জেকে বাড়ি ফিরে আসে। তখন তার কাছে কারো ফোন আসলে জেকে রাগের মাথায় তার কাছে থাকা পিস্তলটা নিয়ে বের হয়ে যায়। এটা শুনে জেকে যেন আকাশ থেকে পড়ে। সে তারাকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করছো, মিথ্যে কেন বলছো? ঠিক এমনটাই শিবার সময় হয়েছিল। তো তারা জেকের দিকে খেয়াল না করে নিজের মতো করে বলতে থাকে যে, আমি জেকের সাথে থানায় দেখা করতে আসলে ও আমাকে বলেছিল এই সব কিছু ইচ্ছাকৃতভাবে করেছে সে, যাতে কার্তিকের কিডন্যাপিংয়ের কেসে অভিকে ফাঁসাতে পারে। এর আগেও সেইভাবে অনেক মানুষকে ফাঁসিয়েছে,
অনেক মানুষকে খুনও করেছে। আমি এসবের মধ্যে থাকতে চাই না, তাই কোর্টের সামনে সবকিছু স্বীকার করতে বাধ্য হচ্ছি। এসব শুনে জেকে ভীষণ রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে, জজ সাহেব, এই মেয়েটা আমাকে ফাঁসাচ্ছে, মিথ্যে কথা বলছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তারা কোনো মতে নিজের বয়ান শেষ করে দৌড়ে কোর্টরুম থেকে বের হয়ে যায়। তখন জেকে দৌড়ে বেরিয়ে এসে তার গলা চিপে ধরে, তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এসব কেন করলে? কেন আমাকে ফাঁসালে? আমি তোমার কি ক্ষতি করেছি? তারা তখন কোনো উত্তর দেয় না। এরপর পুলিশরা এসে তাকে ধরে বেঁধে কোর্টরুমে ফিরিয়ে নিয়ে যায়। কিডন্যাপিং এবং খুনের অপরাধে জেকেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এ যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি হচ্ছে। আর অভি মন ভরে সেসব দিক। জেলে যাওয়ার বেশ কিছুদিন পর হঠাৎ জেকের উপর অন্য কয়েদিরা অ্যাটাক করে বসে, ঠিক যেমনটা শিবার সময় হয়েছিল। তখন সেখানকার এক কনস্টেবল তাকে বাঁচায় এবং তার ট্রিটমেন্ট করে, তবে নিঃস্বার্থভাবে নয়, নিজের স্বার্থ উদ্ধারের জন্য। সে জেকের সাথে একটা ডিল করে যে জেকের প্রয়োজনীয় সব জিনিস সে জেকে এনে দেবে, আর তার পরিবর্তে জেকে তাকে তার চাহিদা অনুযায়ী টাকা দেবে। জেকে তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর তার কাছ থেকে ফোনটা নিয়ে তারাকে কল করে। তারা কলটা রিসিভ করলে জেকে আবারও তাকে জিজ্ঞেস করে সে কেন এমনটা করলো, সে কি অন্য কাউকে পেয়ে গেছে। তারা সেটা শুনে রেগে গিয়ে বলে, তোমার ফালতু কথা শোনার সময় আমার নেই, তুমি নিজের অন্যায়ের শাস্তি পাচ্ছ। জেকে সেটা শুনে খুব কষ্ট পায়। সে তারাকে তার উপর হওয়া অ্যাটাকের ব্যাপারে জানায়, তাতেও তার আর কোনো মাথা ব্যথা ছিল না। তখন জেকে তাকে বলে, শিবা জেলে থাকাকালীন কষ্টে তোমার নাও খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমার কথা তোমার একটাবারও মনে পড়ল না। তারা সেটা শুনে বিরক্ত হয়ে ফোনটাই কেটে দেয়। এদিকে মাইকেল তারাদের বাড়িতে এসে অভি আর তারার সে ছবিটা দেখে হতবাক হয়ে যায়। নিঃসন্দেহে কাজটা তারার বাবারই ছিল। এত বড় একটা রহস্য তার কাছে জমা আছে, আর সেটা সে কাজে লাগাবে না তা তো হয় না। তো সে ইচ্ছাকৃতভাবে ছবিটা প্রিন্ট করে সেটা মাইকেলের হাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে। মাইকেল ছবিটা দেখে মনে মনে বলতে থাকে, এই অভিকে যেভাবেই হোক এক্সপোজ করতে হবে। এর মাঝে হঠাৎ দিব্যা সেখানে চলে আসলে মাইকেল একটু ঘাবড়ে যায়। দিব্যার সাথে কথা বলতে গেলেই সে খুব নার্ভাস হয়ে যেত, তাই কোনো মতে কাজের বাহানা করে সেখান থেকে বেরিয়ে যায় সে। আর বেরোনোর সময় ছবিটা নিজের পকেটে ঢুকাতে গিয়ে ভুলবশত মাটিতে ফেলে দেয়। ঘটনাক্রমে সেই ছবিটা দিব্যার চোখে পড়ে। বেচারি মানতেই পারছে না তার আপন বোন তার ভালোবাসার মানুষকে কেড়ে নিচ্ছে। রাগে দুঃখে ক্ষোভে কাঁদতে শুরু করে সে। এদিকে মাইকেল সোজা চলে যায় অভির কাছে। সেখানে গিয়ে অভিকে গান পয়েন্টে রেখে দিব্যাকে সবকিছু জানিয়ে দিতে বলে। অভিকে ভয় দেখায় যে তার কথা না মানলে সে অভিকে মেরে ফেলবে, কিন্তু অভি তাতে একটুও ভয় পায় না। উল্টো মাইকেলকে বলে, যেটা সত্যি না সেটা তুমি আমার মুখ থেকে স্বীকার করতে পারবে না, কারণ মিথ্যে বলা, বন্ধুদের ধোঁকা দেওয়া এগুলো তোমার কাজ, আমি এসব কখনো করি না। তার কথা শুনে মাইকেলের অতীতের কথা মনে পড়ে যায়। অভির মুখে কথাগুলো শুনে সে খুবই অবাক হয়। অন্য কেউ হলে সে এতক্ষণে হয়তো তার উপর গুলি চালিয়ে দিত, কিন্তু শিবার কথা মনে পড়াতে সে আর কিছুই করতে পারে না। দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক সেই সময় অভির কাছে তার মায়ের কল আসে। কলটা পেয়ে অভি তার মায়ের সাথে দেখা করতে গেলে তার মা জেকের বিষয়টা নিয়ে তাকে অনেক বকাঝোকা করে, কারণ প্রতিশোধের আগুনে অভি নিজেকে তিল তিল করে পুড়িয়ে ফেলছিল, যেটা তার মা সহ্য করতে পারছিল না। সে অভিকে বোঝানোর চেষ্টা করে যে তার এসব থেকে অবশ্যই সরে আসা উচিত, না হলে এর পরিণতি ভালো হবে না। অভি নিজেও জানত এর পরিণতি কি হতে পারে, কিন্তু যে সে লড়াই শুরু করেছে সেটা মাঝপথে ছেড়ে দেওয়াও তার পক্ষে সম্ভব না। এদিকে পরদিন তারার বাবা জেকের সাথে জেলে দেখা করতে যায়। তাকে দেখে জেকে ভীষণ রেগে যায়। তখন তারার বাবা ঠাট্টা করে বলে, এতদিন শুনেছি মানুষ মানুষকে বোকা বানায়, কিন্তু তোমাকে তো শিবা বানিয়ে দিয়ে গেল, কিছু মনে পড়ে? সে একই অপরাধ, একই খেলা আর একই জেল। জেকে তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। তখন তারার বাবা শিবার কথা বাদ দিয়ে অভি আর তারার বিষয়টা তাকে জানিয়ে দেয়। জেকে তার কথা বিশ্বাস করতে চায় না। তখন লোকটা ওই ছবিটা বের করে তাকে দেখায়। ছবিটা দেখে জেকের মাথায় আগুন লেগে যায়। সে বুঝতে পারে এই সব কিছু অভির ষড়যন্ত্র। সে শুরু থেকেই তাদেরকে ফাঁসানোর জন্য প্ল্যান করেছে। খুব কৌশলে তার সব কিছু কেড়ে নিয়েছে। তাই জেকে জিদ ধরে বসে, সেও হার মানবে না। যেভাবেই হোক অভিকে উচিত শিক্ষা দেবে, আর তার কাছ থেকে নিজের সব কিছু ফিরিয়ে নেবে। তখন তার শ্বশুর বলে, তুমি চিন্তা করো না, এই কাজে আমি তোমাকে সাহায্য করব, তবে আমাকে সব কিছুর 50% শেয়ার দিতে হবে। জেকের কিছুই করার ছিল না, কারণ অভির মতো চালাক লোকের সাথে লড়াই করতে তার শ্বশুরের মতো ধূর্ত শেয়ালই প্রয়োজন। তাই সে তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু এখনও তারা এটা জানত না যে অভি সব কেন করছে। অন্যদিকে তারা এটা মেনে নিতে পারে না যে সে নিজের বোনকেই ধোঁকা দিচ্ছে, তাকে কষ্ট দিচ্ছে। তখন অভি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে খুব কাছে টেনে নেয়, তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। এরই মাঝে হঠাৎ দিব্যা সেখানে এসে তাদের দুজনকে এভাবে দেখে হতবাক হয়ে যায়।
অভিও তাকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে দিব্যাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু দিব্যা কারো কথা না শুনে সেখান থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। মেয়েটার মন ভেঙে যায়। ছবিটা দেখার পরেও তার মনে হচ্ছিল হয়তো তার বোঝায় কোথাও ভুল হচ্ছে, কিন্তু নিজ চোখে এসব দেখার পর সে আর সহ্য করতে পারে না। অভি তখন বুঝতে পারে সে দিব্যাকে কষ্ট দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। সে যে কোনো মূল্যে সবকিছু ঠিক করতে চায়, কিন্তু কিভাবে সেটা সে ভেবে পায় না। তখন সে মানসিক শান্তির জন্য তার মায়ের কাছে চলে যায়। গিয়ে তাকে বলে, আমি অনেক বড় ভুল করেছি মা, আমি ওকে কষ্ট দিতে চাইনি, ওর তো কোনো দোষ নেই, ওই সব সহ্য করতে পারবে না। তার মা বুঝতে পারে অভির মন মানসিকতা ভালো নেই, তাই সে তাকে আবারও বোঝায় যে তুমি প্রতিশোধের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো, এতে কারো ভালো হবে না, সবাইকে ক্ষমা করে দাও, আর সবার আগে নিজেকে ক্ষমা করো, সবকিছু ভুলে আমার কাছে ফিরে এসো আমার শিবা হয়ে। অভি তার মায়ের কথা শুনে আরও ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, তুমি যেমনটা চাচ্ছ তেমনটাই হবে, শুধু আমাকে একটু সময় দাও, আমি যে ভুল করেছি সেটা আমাকেই শুধরাতে হবে, এরপর আমি ফিরে আসব। তার কথা শুনে তার মাও খুব খুশি হয়ে যায়। আরেকদিকে তারা এক বুক সাহস নিয়ে তার বোনের কাছে যায়। দিব্যা তখনও কেঁদেই যাচ্ছিল। তারাকে দেখে সে জিজ্ঞেস করে, কতদিন ধরে চলছে এসব, আমাকে জানাওনি কেন? বোনের এই অবস্থা দেখে তারা নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। সে কাঁদতে কাঁদতে দিব্যাকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তখন দিব্যা বলে, কষ্ট দিতে চাওনি? তাহলে সব কেন করলে? আমি তো অভিকে ভালোবাসতাম, ওকে আমাকে একটুও ভালোবাসতো না। তখন তারা তাকে বোঝায় যে অভি তাকে অনেক ভালো বন্ধু মনে করে, কিন্তু ভালোবাসাটা হয়তো সম্ভব হয়নি। এটা শুনে দিব্যা আরও বেশি ভেঙে পড়ে। কোনোভাবেই পরিস্থিতিটা মেনে নিতে পারছে না সে। তার মনে হচ্ছিল তার বোনের থেকে বেশি স্বার্থপর হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। ছোটবেলায়ও তারা তাকে ফেলে চলে যেতে চেয়েছিল, আর আজও সে নিজের কথাই ভাবল। এসব নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, আর তারা তাকে নিজের পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে। তাকে বলে, আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে ছেড়ে যেতে চাইনি, তুমি জানো না আমার উপর কত অত্যাচার করা হয়েছে, বাবা আমাকে কি কি করত। দীপা তখন তার কাছে অতীতের সব কিছু জানতে চায়, কিন্তু তারা ওই ভয়ঙ্কর অতীতের ব্যাপারে তার বোনকে জানিয়ে তার মনটাও বিষিয়ে দিতে চাচ্ছিল না। সে শুধু এতটুকুই বলে যে আমি এমন গুনাহ করেছি যার জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কিন্তু দীপা যেহেতু শুরু থেকেই কিছুই জানতো না, তাই সে কিছু বুঝতেও পারে না। পরদিন সকাল সকাল তারার বাবা তার সাথে দেখা করতে আসে। তারা জানতো তার জীবনের এই ঝড় তুফানের জন্য তার বাবাই একমাত্র দায়ী, তাই সে তার বাবাকে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দেয়। এদিকে দিব্যা রাগের মাথায় মাইকেলের কাছে গিয়ে জিজ্ঞেস করে, দিদি এমন কি গুনাহ করেছে যেটা তোমরা সবাই আমার থেকে লুকাচ্ছ? আজ আমাকে বলতেই হবে। তার কথা শুনে মাইকেল বেশ ঘাবড়ে যায়। ঠিক সে সময় অভি সেখানে চলে যায় দিব্যাকে বোঝানোর জন্য। তখন দিব্যা তাকে দেখে ভীষণ ক্ষেপে যায়, তাকে সেখান থেকে চলে যেতে বলে। তবু অভি তাকে বোঝানোর চেষ্টা করে যে তার বোঝার ভুল হচ্ছে, কিন্তু দিব্যা চোখে যেটা দেখেছে সেটা সে কিভাবে ভুল মনে করবে। তাই তার রাগ আরও কয়েক গুণ বেড়ে যায়। সে অভির কোনো কথাই শোনে না। দিব্যার এমন সিচুয়েশন মাইকেল সহ্য করতে পারে না, তাই সে অভিকে সেখান থেকে চলে যেতে বলে। অভি বুঝতে পারে এখন দিব্যার সাথে কথা বললেও সে কিছু বুঝতেই চাবে না, তাই সে মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। আর মাইকেল তখন দিব্যাকে সামলানোর জন্য নিজের বাড়িতেই। এরই মাঝে তারার কাছে জেকের কল আসে। জেকে অনুনয় বিনয় করে তাকে আর কার্তিককে জেলে আসার জন্য অনুরোধ করে, কিন্তু তারা কার্তিককে নিয়ে জেলে যেতে রাজি হয় না। তখন জেকে বলে, আমি জানি না আমি কোনোদিন এখান থেকে বের হতে পারবো কিনা, কতদিন বাঁচতে পারবো সেটাও জানি না। কার্তিকের কথা আমার খুব মনে পড়ছে, 10টা মিনিটের জন্য হলেও ওকে একটু নিয়ে আসো প্লিজ। তার অনেক বোঝানোর পর তারা কার্তিককে নিয়ে তার সাথে দেখা করতে যায়। তবে সেখানে যাওয়ার পর কার্তিকের সাথে দুটো কথা বলেই জেকে তাকে ওই কনস্টেবলের সাথে খেলতে পাঠিয়ে দেয়। এরপর তারাকে জেকে বলে, তুমি একটু এদিকে এসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। তখন তারা বুঝে যায় কার্তিক শুধুমাত্র অজুহাত ছিল, জেকে মূলত তার সাথেই দেখা করতে চেয়েছিল। তো জেকে তখন তাকে অভির ব্যাপারে জানায়, তাকে বোঝানোর চেষ্টা করে যে অভি তার সাথে ভালোবাসার অভিনয় করছে, এর পেছনে অবশ্যই কোনো বড় ষড়যন্ত্র আছে তার। ধীরে ধীরে অভি তাদের সব কিছু শেষ করে দেবে, কিন্তু তারা তার কোনো কথাই মানতে চায় না। তখন জেকে বলে, তুমি ভুল পথে পা বাড়াচ্ছ, অভি ইচ্ছে করেই আমাকে ফাঁসিয়েছে, কার্তিকের কিডন্যাপিং আমি না ভাও করিয়েছিল। কিন্তু তারা তার কোনো কথাই পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন জেকে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা এত বছরের মধ্যে একটিবারের জন্যও কি তুমি আমাকে ভালোবাসোনি? তারা তখন স্পষ্ট জানিয়ে দেয়, না, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, আমি সবসময় তোমাকে ঘৃণা করতাম, আজও করি। এটা শুনে জেকের মন ভেঙে যায়, আর তারা কার্তিককে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু বাড়ি ফেরার পর তার মাথার মধ্যে জেকের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছিল।
তাই সে অভিকে ফোন করে জিজ্ঞেস করে ভাউকে। অভি সেটা শুনে একটু টেনশনে পড়ে যায়। তবে তারাকে সেটা বুঝতে না দিয়ে সে বলে, ভাউ আমার বিজনেস পার্টনার। কেন, কি হয়েছে? তখন তারা বলে, জেকে বলল কার্তিককে ভাউ কিডন্যাপ করিয়েছিল। তখন অভি তাকে বোঝায় যে এসবে ভাউয়ের কোনো হাত নেই, জেকে নিজেকে বাঁচানোর জন্যই মিথ্যে গল্প সাজিয়েছে। কিন্তু তারা এবার পুরোপুরি অভির কথাতে বিশ্বাস করতে পারে না। আসলে সে খুব কনফিউজড হয়ে যাচ্ছিল যে কার কথাই বিশ্বাস করা উচিত আসলে, কারণ তার চারপাশে প্রত্যেকটা মানুষ তাকে প্রতিনিয়ত নতুন নতুন গল্প শুনিয়ে যাচ্ছে, আর তারা সেই গল্পের বেড়াজালে এমনভাবে জড়িয়ে পড়ছে যেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তো পরদিন অভি জেকের সাথে দেখা করতে গিয়ে তাকে তারার হাতে থাকা বিয়ের আংটিটা দেখিয়ে বলে, এটা তারা আমাকে দিয়ে বলেছে তোমার মতো লোকের সাথেও আর থাকতে চায় না। এটা শুনে জেকে ভীষণ রেগে যায়। তখন তার রাগ একটু বাড়িয়ে দেওয়ার জন্য অভি বলে, তুমি তারাকে যা বলেছ সব কিছু ঠিক, আমি আসলেই ওর জীবন নষ্ট করে ফেলব, আমি একে একে তোমাদের সবাইকে শেষ করে দেব। তখন জেকে রাগের মাথায় বলে, তুমি আমাদের সাথে এসব কেন করছো, আমরা তোমার কি ক্ষতি করেছি? তখন অভি একটু হেসে বলে, তুমি তো জেল থেকে আর বেরোতে পারবে না, তো জেলে বসে ভাবতে থাকো কেন এসব হলো তোমার সাথে, আশা করি মরার আগে তোমার উত্তরটা পেয়ে যাবে। সেটা শুনে জেকে আরও বেশি রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে, আমি এত সহজে মরব না, আমি আগে তোমাকে মারব, তারপর নিজে মরব। কিন্তু অভি তার কথায় তোয়াক্কা না করে সেখান থেকে চলে যায়। এদিকে দিব্যার মাথা থেকে কোনোভাবেই অভির বিষয়গুলো বের হচ্ছিল না, তাই সে সব কিছু ছেড়ে আবারও লন্ডনে ফিরে যাওয়ার ডিসিশন নেয়। মাইকেল সেটা শুনে ভীষণ কষ্ট পায়, তাকে আটকানোর চেষ্টা করে, তাকে বলে, তোমার কারো কথা ভাবতে হবে না, তুমি আমার কাছে এখানে থাকবে, বিশ্বাস করো তোমাকে এক বিন্দু কষ্টও দেব না আমি। কিন্তু দিব্যা তার কথা শোনে না। মাইকেলের হাজারবার অনুরোধ করার পরেও সে নিজের ডিসিশনে অটল থাকে। তখন মাইকেল অনিচ্ছা সত্ত্বেও তার কথা মেনে নেয়। দেশ ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো দিব্যা তার বোনের সাথে দেখা করতে যায়। তারা যখন বিষয়টা জানতে পারে তখন সে ভীষণ কষ্ট পায়, কিন্তু দিব্যাকে আটকানোর মতো শক্তি তার ছিল না। তাই সে দিব্যাকে রিকোয়েস্ট করে অন্তত এয়ারপোর্ট পর্যন্ত সে তারাকে সঙ্গে করে নিয়ে যাক। দিব্যা তার কথায় রাজি হলে তারা তাকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ একদল গুন্ডা এসে দিব্যার সামনে দাঁড়ায়। সে কিছু বুঝে ওঠার আগেই লোকগুলো তার উপর গুলি চালাতে শুরু করে। সেটা দেখে তারার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে দৌড়ে এসে দিব্যার রক্তাক্ত শরীরটা বুকে টেনে নিয়ে কাঁদতে শুরু করে, চিৎকার করে আশেপাশের মানুষগুলোর কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসে না। সে তখন আর বিষয়টা অভি আর মাইকেলকে জানায়। এরপর তারা তিনজন মিলে দ্রুত দিব্যাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। দিব্যার এমন অবস্থায় কেউই আশা করেনি। তার নিষ্প্রাণ শরীরটা দেখে তারা আর মাইকেল পাগলের মতো কাঁদতে থাকে, আর অভি মনে মনে ভাবতে থাকে দিব্যার সাথে কার কি শত্রুতা থাকতে পারে, এর জন্য কোনোভাবেই সে নিজে দায়ী নয় তো। এরই মাঝে জেকের সাথে দেখা করতে জেলে একটা গুন্ডা টাইপের লোক আসে। জেকে তাকে চিনত না, তাই লোকটাকে দেখে সে একটু অবাক হয়। তো লোকটা তার কাছে ভাউয়ের লোকেশন জানতে চায়, কিন্তু জেকে সেটা জানা ছিল না। তখন লোকটা তাকে বলে, তুমি যদি সত্যিটা না বলো তাহলে তোমাকে মেরে ফেলবো, আর যদি বলে দাও তাহলে যা চাইবে সেটাই পাবে। এতটুকু বলেই সেই লোকটা সেখান থেকে চলে যায়। তখন জেকের মাথায় একটা আইডিয়া আসে। সে বুঝতে পারে যেভাবেই হোক তাকে ভাউয়ের অ্যাড্রেসটা বের করতে হবে, আর তার বদলে সেই লোকটার সাহায্য নিয়ে জেল থেকে বের হতে পারবে। তো সেই কথা মতো সে তার সোর্স কাজে লাগিয়ে ভাউয়ের অ্যাড্রেস বের করার চেষ্টা করা শুরু করে। ততক্ষণে দিব্যার শেষকৃত্য সম্পন্ন হয়ে যায়, কিন্তু তারার মন থেকে দিব্যার কথাগুলো কোনোভাবেই বের হচ্ছে না। তাই সে অভির সাথে দেখা করতে চায়। অভি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখন তারা তাকে বলে, আমি শিবার সাথে যে অন্যায় করেছি তার শাস্তি এখন ঈশ্বর আমাকে দিচ্ছে। শিবা আমাকে অনেক ভালোবাসত, কিন্তু আমি সেই ভালোবাসার মূল্য দেইনি, ওকে ধোঁকা দিয়েছি, মিথ্যে বলেছি, কষ্ট দিয়েছি। এই কথা শুনে অভি খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর তারা বলে, আমি ভেবেছিলাম আমি আমার বোনের জন্য, আমার পরিবারের জন্য যা করছি ঠিক করছি, কিন্তু বুঝতে পারিনি পরিবারের কথা ভাবতে ভাবতে ভালোবাসার মানুষটির সাথে এত বড় অন্যায় করে ফেলেছি। তার কথা শুনে অভি একটু অবাক হয়, সেই সাথে তার বেশ রাগও হয়। তাই সে তারাকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখন এসব আমাকে কেন বলছো? তারা বলে, আমি চাই তুমি এই বিষয়গুলো জানো। যে মানুষটা আমাকে ভালোবেসেছিল আমি তার জীবন ধ্বংস করে দিয়েছি। আমি চাই না এমন কিছু তোমার সাথে হোক। আমি তোমার সাথে একটা নতুন জীবনের স্বপ্ন দেখতে চাই, কিন্তু ভয় লাগে হয়তো এই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে। তখন অভি তাকে সান্ত্বনা দিয়ে বলে, অতীতের সব কথা ভুলে যাও, এখন আমি তোমার সাথেই আছি, আর আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে কখনোই কষ্ট দেব না। এটা শুনে তারা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু অভির মনে যে কী চলছে সেটা সে বুঝতে পারে না। বরং সে অভিকে রিকোয়েস্ট করে, প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। তখন অভি তাকে বিয়ের জন্য প্রপোজাল দেয়।
সেটা শুনে তারা খুব খুশি হয়ে যায় আর অভির প্রস্তাবে রাজিও হয়ে যায়। এদিকে মাইকেল লুকিয়ে লুকিয়ে ভাউয়ের বাড়িতে গিয়ে তার উপর গান পয়েন্ট করে জিজ্ঞেস করে, আমার দিব্যাকে কেন মারলি? ভাউ তখন শান্ত গলায় তাকে বোঝায় যে সে দিব্যাকে মারেনি, কিন্তু মাইকেল তার কথা মানতে চায় না। তার বিশ্বাস ছিল দিব্যার মার্ডারের পেছনে ভাউয়েরই হাত আছে। তাই সে কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করে, ওই মেয়েটার কি দোষ ছিল? ও তো কারো কোনো ক্ষতি করেনি, কেন এমন করলি? সে নিজেরা কন্ট্রোল করতে না পেরে ভাউয়ের উপর গুলি চালিয়ে দেয়। সৌভাগ্যবশত ভাউ তার হাতটা সরিয়ে দিলে গুলিটা গিয়ে একটা গাছে লাগে, আর সাথে সাথে ভাউয়ের লোকেরা অ্যালার্ট হয়ে যায় আর মাইকেলকে ধাওয়া করতে শুরু করে। মাইকেল কোনো মতে তাদের হাত থেকে পালিয়ে বাঁচে। আরেকদিকে তারা কার্তিককে নিয়ে শিবাদের বাড়িতে রাখতে চায়। সে শিবার মাকে বলে, আমি একটা নতুন জীবন শুরু করতে চাচ্ছি, তাই কার্তিককে আপনাদের কাছে রাখতে এসেছি। অতীতে যা কিছু হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। তার কথার কোনো ইফেক্ট শিবার মায়ের উপর পড়ে না। সে শুধু তারাকে এতটুকুই বলে, তুমি টেনশন করো না, আমরা কার্তিকের সম্পূর্ণ খেয়াল রাখব। সেটা শুনে তারা চুপচাপ সেখান থেকে ফিরে আসে। এরই মাঝে সেই গুন্ডা টাইপ লোকটা আবারও জেকের সাথে দেখা করতে চায়। জেকে ততক্ষণে ভাউয়ের লোকেশন বের করে ফেলেছিল। তাই সে ওই লোকটাকে বলে, তুমি যদি আমাকে জেল থেকে বের করতে সাহায্য করো তাহলে আমি তোমাকে ভাউয়ের লোকেশনে নিয়ে যেতে পারি। লোকটা ভাউয়ের লোকেশন খুব প্রয়োজন ছিল, কিন্তু সে জেকের কথার কোনো উত্তর না দিয়েই চুপচাপ সেখান থেকে চলে যায়। সেটা দেখে জেকে আবার টেনশনে পড়ে যায় যে লোকটা আদৌ তার কথা মানবে কিনা। অন্যদিকে অভি ভাউয়ের সাথে দেখা করতে গেলে ভাউ তাকে মাইকেলের অ্যাটাকের ব্যাপারে জানায়। আর এটা ভেবে রাগ হচ্ছিল যে মাইকেল দিব্যার মার্ডার নিয়ে তাকে সন্দেহ করছে। তখন অভির মনেও একটু খটকা লাগে। সে ভাউকে জিজ্ঞেস করে, মাইকেলের সন্দেহ কি আসলেও ঠিক? ভাউ তখন দেখে অভি তাকে অবিশ্বাস করছে, তখন সে ভীষণ কষ্ট পায়। সে ফাইনালি অভিকে জানিয়ে দেয় যে দিব্যাকে সে মারেনি, মেরেছে তার পরম শত্রু করণ। অভি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, করণকে? এর আগে তো কখনো এই নাম শুনিনি। ভাউ বলে, করণ আমার বেস্ট ফ্রেন্ড এবং বিজনেস পার্টনার ছিল, কিন্তু একটা সময় ঠিক তোমার মতোই সে আমাকে ধোঁকা দেয়, আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে দেয়, এমনকি আমার তিনটে জোয়ান ছেলেকে নির্মমভাবে খুন করে, তাদের মার্ডার কেসে আমাকেই জেলে পাঠিয়ে দেয়। কথাগুলো বলতে গিয়ে ভাউয়ের চোখে পানি চলে আসে। অভিও তার কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে, কারণ তাদের দুজনের গল্প একই রকম। তবে সে সেটা বুঝতে পারছিল না, কারণ এত মানুষকে ফেলে দিব্যাকে কেন করণ টার্গেট করলো। তখন ভাউ বলে, আমার এত ক্ষতি করেও তার মন ভরেনি, তাই আমার কাছে সব মানুষকে ও শেষ করবে বলে জিদ ধরে বসেছে। ও খুব ভালো করে জানে বর্তমানে আমার সব থেকে কাছের মানুষ তুমি, কিন্তু তোমার সাথে লড়াই করার শক্তি তার নেই, তাই তোমাকে দুর্বল করার জন্য ও দিব্যাকে টার্গেট করেছে। এ কথা শুনে অভির মাথা গরম হয়ে যায়। সে ভাউকে ওয়াদা করে যেভাবেই হোক ওই করণকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবে। ভাউ তার কথা শুনে খুব খুশি হয়। সে অভিকে বলে, যেভাবেই হোক দিব্যার মতো নিষ্পাপ মেয়ের খুনিকে শাস্তি দিতেই হবে। তবে এখন তাদের মূল টার্গেট করণ নয়, মাইকেল। তাই অভি মাইকেলকে একটা নির্জন জায়গায় ডেকে পাঠায়। মাইকেল সেখানে গিয়ে অভিকে জিজ্ঞেস করে, আমাকে এখানে কেন ডেকেছ? অভি বলে, সত্যিটা জানানোর জন্য, আমি কে আর এখানে কেন এসেছি সেটা বলার জন্য। তবে মাইকেলের সেসবে কোনো ইন্টারেস্ট ছিল না। সে শুধু এটাই জানতে চায় যে ভাউ দিব্যাকে কেন মেরেছে। কিন্তু অভি তার কথার কোনো উত্তর না দিয়ে উল্টো পিস্তল বের করে তার উপর গুলি চালিয়ে দেয়। তবে গুলিটা তাকে মারার জন্য না, শুধুমাত্র ভয় দেখানোর জন্য। মাইকেল এতে সত্যিই ভয় পেয়ে যায়। তখন অভি তাকে বলে, আমাকে ভালো করে দেখো তো, চেনার চেষ্টা করো তো আমি কে। তার কথাগুলো মাইকেলকে আরও বেশি টেনশনে ফেলে দেয়। এরপর অভি বলে, গ্যারেজে তোমার সাথে 6 নম্বর আর 9 নম্বরের রেঞ্জ নিয়ে ঝগড়া করতো যে, আমি সে ছেলেটা। এ কথা শুনে মাইকেল যেন আকাশ থেকে পড়ে, কারণ অভি শিবার কথাই বলছিল। মাইকেলের তখন পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। সে বুঝতে পারে অভি আর কেউ নয়, তার আদরের বন্ধু এবং ছোট ভাই শিবা। মাইকেলের ভেতরটা তখন দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কারণ অন্য মানুষের প্ররোচনায় পড়ে সে তার সব থেকে প্রিয় বন্ধুটাকে ধোঁকা দিয়েছিল, আর সেই কষ্ট আজও সে মনের ভেতর বয়ে নিয়ে বেড়াচ্ছে। তবে আজকে শিবাকে চোখের সামনে দেখে তার সব কষ্ট চলে যায়। সে এটা ভেবেই খুশি হয়েছে তার শিবা মরেনি। সে আনন্দে আত্মহারা হয়ে শিবাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। মাইকেলকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সেখানে সে গিয়েছিল মাইকেলকে মেরে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু সত্যিটা জানার পর মাইকেলের রিয়াকশন দেখে সে নিজের প্রতিশোধের কথাই ভুলে যায়। এমন সময় রানা তাকে কল করে জানায় বিয়ের সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। তাই অভি সেখান থেকে বেরিয়ে সোজা তারার কাছে চলে যায়। তারপর বরের বেশে তারাকে নিয়ে বিয়ের মণ্ডপে উঠছে। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর তাদের বিয়ের সাক্ষী হিসেবে ছিল রানা আর ক্যারি। সব নিয়মকানুন মেনে সুন্দরভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। তারাও এতে খুব খুশি ছিল। এমন সময় বাড়ির ভেতর থেকে ভাউ বেরিয়ে এসে বলে,
অভি আর সময় নষ্ট করো না, এই মেয়েটা যে খেলা শুরু করেছিল সেটা তুমি শেষ করে দাও। তার কথা শুনে তারা খুব ভয় পেয়ে যায়। সে অভিকে জিজ্ঞেস করে, অভি, এই লোকটা এমন কথা কেন বলছে? কিসের খেলা? কি হচ্ছে এখানে? তখন ভাও একে একে সব কিছু তাকে খুলে বলে। তাকে জানায় গত কয়েক মাসে তাদের সাথে যা কিছু হয়েছে, অর্থাৎ এই যে তাদের বাড়িঘর ব্যবসা সবকিছু শেষ হয়ে গেছে, সংসার নষ্ট হয়ে গেছে, যে কে শাস্তি পাচ্ছে, এই সব কিছু অভিই করেছে। আর সেটা করেছে শিবার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। সে সময় অভি তারাকে বলে, এবার বুঝতে পারছো ভালোবাসার মানুষটা ধোকা দিলে কেমন লাগে? যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো সে যদি তোমার জীবন নষ্ট করে দেয়, তোমার সব কিছু তোমার থেকে কেড়ে নেয়, তখন মনের ভেতর কেমন অবস্থা হয়? তারা তখন আর চোখের পানি ধরে রাখতে পারে না। সে কাঁদতে কাঁদতে অভিকে বলে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। কিন্তু অভি তার কথার তোয়াক্কা করে না। সেটা দেখে তারা তার সামনে থাকা একটা ছুরি হাতে নিয়ে অভিকে ধমকাতে শুরু করে। কিন্তু অভি ভয় পাওয়ার বদলে উল্টো ছুরিটা নিজের বুকের উপর রেখে তারাকে আঘাত করতে বলে। কিন্তু তারা সেটা পারে না। নিজের ভালোবাসার মানুষটাকে একবার সে আঘাত করেছে, আবারও একই ভুল সে করতে পারে না। তখন অভি তার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এমন সময় তারার বাবা সেখানে পৌঁছে চুপিসারে ছুরিটা উঠিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লোকটা আড়াল থেকে তাদের সব কথাই শুনছিল, তাই সে অভির রহস্যটাও জেনে যায়। এদিকে অভি তারাকে চরম অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিলে তারা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর তার বাবা আড়াল থেকে সেটা দেখতে থাকে। তবে মেয়ের কষ্টে তার একটুও দুঃখ হয় না। সে তো ভাবতে থাকে যে তার কাছে থাকা ইনফরমেশনটা সে কিভাবে নিজের স্বার্থে কাজে লাগাবে। এরই মাঝে অভির গ্রুপের একজন তাকে ফোন করে জানায় তারা করণের খোঁজ পেয়েছে। অভি তখন বিষয়টা ভাউকে জানিয়ে করণকে শায়েস্তা করতে বের হয়ে যায়। এদিকে তারা বাড়িতে ফেরার পর তার অতীতের প্রত্যেকটা স্মৃতি মনে পড়তে থাকে, আর বুকের ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যেতে থাকে। কিন্তু এই সব কিছু মুখ বুজে সহ্য করা ছাড়া কিছুই করার ছিল না তার, কারণ এই পরিণতিই তার প্রাপ্য ছিল। তবে তখনও সে সেটা বুঝতে পারে না যে অভি আসলেই শিবা। সে মনে করে অভির সাথে হয়তো শিবার কোনো সম্পর্ক আছে, তাই সে শিবার হয়ে প্রতিশোধ নিতে এসেছে। সবকিছু হারিয়ে প্রচণ্ড একা হয়ে পড়ে সে। পাশে দাঁড়ানোর মতো কেউই ছিল না তার। তাই সে শিবার মায়ের কাছে চলে যায়। গিয়ে কাঁদতে কাঁদতে বলে, শিবা আমাকে অনেক ভালোবাসত, কিন্তু আমি নিজের দোষে সবকিছু শেষ করে দিয়েছি। তার কান্না শুনে শিবার মা বুঝতে পারে তারা ভালো নেই। এরপর তারা নিজেকে সামলে শিবার মাকে একটা চিঠি ধরিয়ে দিয়ে সেটা কার্তিককে দিয়ে দিতে বলে। কার্তিক সে সময় ঘুমাচ্ছিল। তো শিবার মা তারাকে বলে, তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি কার্তিককে ডেকে আনছি। কিন্তু তারা তাকে নিষেধ করে দেয় ডাকতে, আর শুধু এতটুকু রিকোয়েস্ট করে যে ওই চিঠিটা যেন সে কার্তিকের হাতে পৌঁছে দেয় এবং সবসময় যেন কার্তিকের খেয়াল রাখে। এতটুকু বলেই সে সেখান থেকে চলে যায়। তার এমন অদ্ভুত কথা শুনে শিবার মা বেশ ঘাবড়ে যায়। সে তৎক্ষণাৎ শিবা অর্থাৎ অভিকে কল করে। অভি তখন করণকে শায়েস্তা করায় ব্যস্ত ছিল, তাই সে ফোনের দিকে খেয়াল করে না। সে করণকে মারধর করে জিজ্ঞেস করে, দিব্যাকে কেন মেরেছিস? প্রথমে করণ কিছু স্বীকার করতে চায় না, কিন্তু একটা পর্যায়ে অভির মার সহ্য করতে না পেরে সে বাধ্য হয়ে সত্যিটা জানিয়ে দেয়। মূলত করণ ভাউয়ের শত্রু নয়, বরং তার রাইট হ্যান্ড ছিল, আর ভাউয়ের কথা মতোই সে দিব্যাকে খুন করেছে। ভাউ মনে করেছিল দিব্যার কারণে অভি দুর্বল হয়ে পড়ছে, তার মধ্যে অভির অস্তিত্ব সরে গিয়ে শিবার অস্তিত্ব ফিরে আসছে, আর এমনটা হয়ে গেলে অভি ভাউয়ের দাসত্ব ভুলে যাবে। তাই তাকে আজীবন নিজের হুকুমের গোলাম বানিয়ে রাখার জন্যই দিব্যা নামের দুর্বলতাকে অভির জীবন থেকে সে সরিয়ে ফেলতে চায়। অভি সেটা শুনে হতাশার চরম পর্যায়ে পৌঁছে যায়। একই জীবনে পরপর 2 বার এত বড় ধোঁকার সম্মুখীন হতে হবে এটা সে ভাবতেও পারেনি। ভাউয়ের উপর রাগ হচ্ছিল। তবে ভাউয়ের আগে সে তার রাইট হ্যান্ড করণকে শেষ করে দিয়ে চলে যায় তৌফিকের কাছে। তাকে 2-1 ঘা দেওয়ার সাথে সাথেই ভাউয়ের আসল রহস্য তার সামনে আসে। মূলত ভাউ লোকটা যত ভালো সাজে ততটা ভালো সে না। সে মানুষের উপকার করে, তাদের বিশ্বাস কিনে নেয়, আর সে বিশ্বাসকে পুঁজি বানিয়ে সেই লোকগুলোকে দিয়ে নিজের দাসত্ব করায়। এখানে তৌফিক অথবা করণ কারোর কোনো দোষ নেই, সবাই ভাউয়ের হাতের পুতুল মাত্র। এদের মধ্যে যদি কেউ তার কথার অবাধ্য হয় তাহলে তার পরিণতি দিব্যার মতোই হবে। অভি তখন তৌফিকের কাছে জানতে চায় ভাউ এখন কোথায় আছে। তৌফিক বলে, আপনি যখন করণকে ধরতে গিয়েছিলেন তখনই ভাউ বুঝে গিয়েছে তার রহস্য ফাঁস হয়ে যাবে। সে এতক্ষণে পালিয়ে গেছে, আপনি তাকে ধরতে পারবেন না। তার কথা আসলেই সত্যি ছিল। ভাউ বুঝে গিয়েছিল অভির হাত থেকে এখন আর তার নিস্তার নেই, তাই সে শহর ছেড়ে পালাতে শুরু করে। এদিকে অভির কাছে আবারও তার মায়ের কল আসছে। মায়ের কল পেয়ে সে দৌড়ে চলে যায় তার সাথে দেখা করতে। তখন তার মা তাকে তারার ওই চিঠিটা দিয়ে বলে তারা এসে চিঠিটা কার্তিককে দিতে বলেছে। ওর কথা শুনে মনে হচ্ছিল ও ঠিক নেই, একটু পড়ে দেখতো এখানে কি লেখা আছে। অভি তখন চিঠিটা পড়তে শুরু করে।
সেখানে তারা কার্তিককে তার বাবার আসল পরিচয় জানিয়ে দিয়েছিল। তাকে বলে দিয়েছিল যে সে এখন যাদের কাছে আছে তারা তার আপন দাদা দাদি, আর শিবাই তার বাবা। এতটুকু পরেই অভি হতবম্ব হয়ে সেখানে বসে পড়ে। তার চোখ দিয়ে অঝরে পানি ছুটতে থাকে। তার মা তখন তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে কি লেখা ওই চিঠিতে, কিন্তু মুখ ফুটে কিছু বলার মতো শক্তি অভির মধ্যে ছিল না। অনেক কষ্টে সে শুধু এতটুকুই বলতে পারে, কার্তিক আমার ছেলে। এটা শুনে তার মা যেন আকাশ থেকে পড়ে। সে দ্রুত অভিকে তারার কাছে যেতে বলে। তার ভয় হচ্ছিল তারা কোনো ভুলভাল কাজ না করে বসে। অভি তার মায়ের কথা মতো তারার কাছে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু রাস্তার মাঝখানে হঠাৎ পুলিশের গাড়ি এসে তার পথ আটকে তারার খুনের অপরাধে তাকে অ্যারেস্ট করে। অভি তখন হতবাক হয়ে যায়। অভি তখন বুঝে উঠতে পারছিল না কোথা থেকে কি হয়ে গেল। অভি তখন বারবারই ইন্সপেক্টরকে বলতে থাকে, আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না। এরই মাঝে ইন্সপেক্টরের কাছে একটা কল আসে। তাকে জানানো হয় তারা এখনও মারা যায়নি, হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। সেটা শুনে অভির মনে একটু আশা জাগে, কিন্তু সে কিভাবে তারার কাছে পৌঁছাবে এটাই বুঝে উঠতে পারছিল না। পুলিশরা কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখতে পায় একটা কালো গাড়ি রাস্তার উপর আড়াআড়ি করে দাঁড়ানো। তারা তখন বাইরে বেরিয়ে গাড়িটা চেক করতে চায়, আর সাথে সাথেই মাইকেল এসে তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। তখন পুলিশরাও তার উপর গুলি চালাতে থাকে। দুই পক্ষের গোলাগুলির মাঝে মাইকেল সুযোগ বুঝে অভিকে পুলিশের গাড়ি থেকে বের করে দিয়ে বলে, তুমি দ্রুত তারার কাছে যাও, পুলিশকে আমি সামলে নিচ্ছি। অভি তার কথা শুনে অবাক হয়ে যায়, তবে বেশি কিছু ভাবার সময় তার হাতে নেই। সে মাইকেলকে রেখে দৌড়ে চলে যায় তারার কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভাও তো পালিয়ে গেছে, তাহলে তারার উপর অ্যাটাক করল কে? তখন জানা যায় যে ওই গুন্ডা লোকটার সাহায্য নিয়ে ক্লিনিং স্টাফ সেজে জেল থেকে বেরিয়ে এসেছে। এরপর সে গিয়ে তারার বাবার সাথে দেখা করলে তারার বাবা তাকে একটা ব্যাগ ধরিয়ে দেয়, যেখানে অভিকে ফাঁসানোর মতো যাবতীয় তথ্য প্রমাণ ছিল। এদিকে তারা যখন শিবার বাড়ি থেকে ফিরে তার কাছে থাকা পিস্তলটা নিয়ে সুইসাইড করার চেষ্টা করে, এরই মাঝে হঠাৎ একটা শব্দ শুনে সে পিস্তলটা লুকিয়ে ফেলে। এরপর পেছনে ফিরলে দেখতে পায় জেকে তার সাথে দেখা করতে এসেছে। তাকে দেখে তারা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে জেল থেকে বেরোলে কিভাবে? তখন জেকে বলে, শুনলাম বিয়ে করেছ, তাই তোমাকে অভিনন্দন জানাতে এসেছি। তারা চুপচাপ তার কথা শুনে যায়, কোনো রিয়্যাক্ট করে না। তখন জেকে তাকে বলে, আমি এত বছর ধরে তোমার জন্য এত কষ্ট করেছি, যা বলেছ তাই করেছি, কিন্তু তুমি কখনোই সেসবের মূল্য দাওনি। মানছি তোমাকে পাওয়ার জন্য আমি অনেক অন্যায় করেছি, কিন্তু তার জন্য কি তুমি কখনোই আমাকে মাফ করতে পারবে না? তুমি খুবই স্বার্থপর, সবসময় নিজের কথাই ভাবো। আমার কথা না হয় বাদই দিলাম, দিব্যার সাথে তুমি এমনটা কিভাবে করলে? দিব্যার কথা শুনে তারা ইমোশনাল হয়ে পড়ে। সে জেকেকে বলে, তুমিও কম স্বার্থপর নও, তাই আমাকে দোষারোপ করার আগে নিজের কথাটাও একটু ভেবো। তবে হ্যাঁ, তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছ, কিন্তু আমি সেটার মূল্য দিতে পারিনি। আমার এই পরিণতির জন্য আমি নিজেই দায়ী। এটা বলে সে কাঁদতে শুরু করে। জেকে তারাকে শায়েস্তা করতে সেখানে গিয়েছিল, কিন্তু তারার চোখের পানি দেখে সে সব কিছু ভুলে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বেরোনোর সময় হঠাৎ তারার ওই মিথ্যা সাক্ষীগুলোর কথা তার মনে পড়ে যায়। তখন তার মধ্যে লুকিয়ে থাকা রাগগুলো আবারও জেগে ওঠে, আর সে ওই ব্যাগ থেকে অভির ফিঙ্গারপ্রিন্টওয়ালা সেই ছুরিটা বের করে, যেটা তারার বাবা চুরি করে নিয়ে গিয়েছিল। এরপর সে তারার কাছে গিয়ে ওই ছুরি দিয়ে তাকে আঘাত করতে শুরু করে। সবশেষে তাকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে রেখে বেরিয়ে যায়, আর বেরোনোর সময় ওই ছুরিটা সেখানে ফেলে রাখে, যাতে তারার মার্ডার কেসে অভি ফেসে যায়। সেখান থেকে বেরিয়ে জেকে এবং তারার বাবা লুকিয়ে চলে যায় শিবার বাড়িতে। গিয়ে দেখে কার্তিক একা একা খেলা করছে। সেই সুযোগে জেকে কার্তিককে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে আসে। শিবার বাবা মা সেটা টেরও পায় না। কার্তিককে নিয়ে পালানোর সময় জেকের কাছে একটা কল আসে। সেখান থেকে সে জানতে পারে তারা মারা যায়নি, সে হসপিটালে ভর্তি। তাই কার্তিককে তার নানার কাছে রেখে সে তারার কাছে গিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে কিছু করার আগেই অভি সেখানে পৌঁছে যায়। তখন জেকে খুব কৌশলে লুকিয়ে সেখান থেকে বের হয়ে আসে। অভি সেখানে গিয়ে দেখে তারার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সে দ্রুত ডক্টরকে ডেকে আনে। ডক্টর তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালাতে থাকে, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। কিছুক্ষণ পর সে বাইরে বেরিয়ে অভিকে জানায় তারার কাছে আর বেশি সময় নেই। অভি তখন তারাকে ডক্টরদের ভরসায় ফেলে রেখে চলে যায় তার প্রতিশোধের শেষ অধ্যায়টুকু সম্পূর্ণ করতে। সবার আগে সে তার মায়ের সাথে দেখা করতে চায়। গিয়ে তাকে জানায় তারা আর এই পৃথিবীতে নেই, আর তার মার্ডার কেসে জেকে তাকে অর্থাৎ অভিকে ফাঁসিয়ে দিয়েছে, যে কারণে পুলিশ এখন থেকে সব জায়গায় তাকে খুঁজে বেড়াচ্ছে। তাই পুলিশের হাত থেকে বাঁচার জন্য তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। তবে সবকিছু শান্ত হয়ে গেলে সে আবারও তার মায়ের কাছে ফিরে আসবে। এসব বলতে বলতেই তার বাবা সেখানে চলে আসে। তখন অভি তার বাবাকেও জানিয়ে দেয় সে অভিমন্যু নয়, সে শিবা। তার বাবা সেটা মানতে চায় না।
তখন তার মা বলে, ও সত্যি বলছে, আমি শুরু থেকেই সবকিছু জানি। কিন্তু অভি কাউকে জানাতে নিষেধ করেছিল। এতদিন পর ছেলেকে কাছে পেয়ে তার বাবা অনেক ইমোশনাল হয়ে পড়ে। এত বছরে জমে থাকা রাগ, দুঃখ, আক্ষেপের বহিঃপ্রকাশ ঘটে তার মাঝে। অভি তখন তার বাবার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। তারা দুজন অভির মুখে সব কথা শুনে খুব ভয় পেয়ে যায়। তারা অভিকে যেতে দিতে চায় না, কিন্তু ছেলের সুরক্ষার কথা চিন্তা করে তাদের বাধ্য হয়ে অভিকে যেতে দিতে হয়। সেখান থেকে বেরিয়ে অভি জেকেকে ফোন করে তার সাথে দেখা করতে চায়, কিন্তু জেকে তাতে রাজি হয় না। তখন অভি বলে, আমার কথা শুনলে তুমি বেঁচে যাবে, কিন্তু যদি না শোনো তাহলে তুমি যেখানেই থাকো না কেন পুলিশ ঠিক তোমার কাছে পৌঁছে যাবে। সেটা শুনে জেকে ভয়ে তার সাথে দেখা করতে রাজি হয়ে যায়। তার সাথে কার্তিক এবং তার নানাও ছিল। অভির পাঠানো লোকেশনে পৌঁছে জেকে কার্তিক আর তার নানাকে গাড়িতে বসিয়ে রেখে ভেতরে চলে যায়। সেখানে মাইকেল আর অভি তার জন্য ওয়েট করছিল। সেখানে যাওয়ার পর অভি তাকে জানায় যে তারা এখনও বেঁচে আছে, আর সে পুলিশকে জেকের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে, তাই এখন আর তার পালানোর কোনো উপায় নেই। একথা শুনেই জেকে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন মাইকেল গিয়ে তাকে আটকায়। এরপর অভি তাকে প্রচণ্ড মারধর করে। তার এতদিনের রাগ, ক্ষোভ, জেদ সবকিছু কড়াই গন্ডায় উসুল করে নেয় সে। কিন্তু জেকে তখনও জানতো না অভি আসলে কে, আর সে কেনই বা এত কিছু করছে। তাই মৃত্যুর আগ মুহূর্তে অভি ফাইনালি তাকে নিজের আসল পরিচয়টা জানিয়ে দেয়। অন্য সবার মতো যে কেউ বিষয়টা জেনে হতবাক হয়ে যায়, তবে কোনো রিয়্যাক্ট করার সময় পায় না সে। তার আগেই অভি তাকে উঁচু বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর সে মারা যায়। তখন অভি মাইকেলকে বলে, ফাইনালি খেলা শেষ হলো। এমন সময় তারার বাবা জেকেকে ফলো করতে করতে সেখানে চলে আসলে মাইকেল তাকে গুলি করে মেরে ফেলে। এরপর বলে, এবার শেষ হলো। এরপর অভি মাইকেলকে বলে, তুমি কার্তিককে তার দাদা দাদির কাছে পৌঁছে দিও, আর সবসময় তাদের খেয়াল রেখো, তোমার উপর আমি দায়িত্ব দিয়ে গেলাম। মাইকেল তার কথা শুনে ভীষণ ঘাবড়ে যায়। সে অভিকে বলে, এসব কি বলছো? তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি আর কখনোই ফিরবে না। তোমার বাবা মায়ের দায়িত্ব তুমি পালন করো, আমি পারবো না। অবশ্য কথাটা সে অভিকে আটকানোর জন্যই বলেছিল। তো অভি তখন তার হাতে কার্তিকের দায়িত্ব দিয়ে চলে যায় তারার কাছে। তারা সে সময় মৃত্যুর প্রহর গুনছিল। তার হাতে সর্বসাকল্যে আর কয়েকটা মিনিট বাকি ছিল মাত্র। তাই অভি তাকে হসপিটাল থেকে বের করে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে তাদের ভালোবাসার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ততক্ষণে তারার সময় শেষ হয়ে যায়, অর্থাৎ সে মারা গিয়েছিল। তখন অভি তার মনের আক্ষেপগুলো প্রকাশ করতে শুরু করে। তার এটা ভেবে আফসোস হচ্ছিল যে সে তার প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এটা কখনোই দেখতে পারেনি যে তারা এখনও শিবাকে ভুলতে পারেনি, তার মনে কখনোই অন্য কেউ জায়গা করতে পারেনি। এসব কথা ভাবতে ভাবতে অভি তার কাছে থাকা পিস্তলটা বের করে নিজের পেটে গুলি করে দেয়। এরপর তারাকে জড়িয়ে ধরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। গল্পটার প্রত্যেকটা মোড়ে অনেক অনেক সাসপেন্স ছিল। রাগ, দুঃখ, ভালোবাসা, প্রতিশোধ সবকিছুর একটা পারফেক্ট কম্বিনেশন ছিল আজকের গল্পটা। সত্যি বলতে গল্পের শেষটা যে এতটা করুণ হবে তা আমিও আশা করিনি। তবে সব গল্পেরই তো শেষ যে সুখের হবে এমন তো কোনো নিয়ম নেই, তাই না? তো অভির প্রতিশোধের এই লম্বা চওড়া গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।